আজমা বেগম চাঁদের এমন অবস্থা দেখে অনেক ঘাবড়ে যায় আর নিজের স্বামী জামান চৌধুরী ও ছোট্ট ছেলে মাহিদেরকে বলে, চাঁদের সাথে কী করছো তোমরা? ওই ইঞ্জেকশন কিসের ছিল? আর চাঁদ ওই সব কী বলছিল? জামান চৌধুরী বেশি কিছু না বলে শুধু একটা কথাই বলে আফসা বেগমকে। সেই কথাটি হলো, সময় আসলে সব বুঝতে পারবে আফসা, আমি সব খুলে বলবো, তোমায় অপেক্ষা করতে হবে। তারপর মাহিদ চাঁদকে কাঁধে করে নিয়ে গিয়ে অন্য আরেকটি রুমে শুইয়ে দেয়। ঘরটা ছিল অন্ধকার, কালো দিনের বেলায়ও ভয় লাগতে বাধ্য। আফসা বেগম ছেলের এমন অবস্থা দেখে খুব কান্না করছে, তবু নিজে কান্না লুকিয়ে ফেলে, কারণ সে কাউকে কিছু বলবে না এই বলেই সিদ্ধান্ত নেয়। এদিকে পারুল, রোশনি, বাড়ির কাজের মেয়ে সহ সবাই এমন হঠাৎ করে ড্রয়িং রুম ছেড়ে চলে আসায় বেশ অবাক হয়ে যায়। বিশেষ করে রোশনির মনে সন্দেহ ঢুকে পড়ে, এই যে তার বাবা জামান চৌধুরী এমন করে ঘর থেকে চলে যেতে বলল কেন? এমন কি হয়েছে যে তাদের সবাইকে চলে আসতে হলো? সেখান থেকেই অনেক রাত হয়ে গেছে, রাতের অন্ধকার দিনের আলোকে গিলে ফেলেছে। চারদিকে অন্ধকারের পশু প্রাণী জেগে উঠেছে, শুধু চারদিকে শোনা যায় ঝিঝি পোকার ডাক। আসল চাঁদের ঘরে, অতঃপর নিজের স্বামীর ঘরে আয়নার সামনে বসে কোনো এক ভাবনায় ডুবে আছে। বাড়িতে সবার সাথে আসলের কথা হয়েছে, আলাপও দেখা সাক্ষাৎও করেছে সে, কিন্তু আসলের শাশুড়ি আফসা বেগম মুখভঙ্গি অনেক বিষণ্ণ দেখাচ্ছিল। পরিবারের অনেক লোককেই যেন অন্যরকম লাগছে। এই বিষয়টি আসলে চোখ এড়ায়নি। বাড়িতে শুধু একজনের সাথেই তার দেখা হয়নি, সে হলো তার শ্বশুরমশাই জামান চৌধুরী। এইসব ভাবতে ভাবতেই খাটের পাশ থেকে বিকট শব্দ এলো। আসল সেই দিকে তাকিয়ে দেখল, খাটের পাশে টেবিলে রাখা ফুলের জার ভেঙে ফেলেছে নুভান। আসল নুভানের মুখের দিকে তাকাতেই সে ভয়ে ব্যাবা করে কেঁদে ফেলে। তা দেখে আসল নুভানের কাছে ছুটে গিয়ে বলল, কাঁদছিস কেন তুই? নুভান তবুও কান্না থামালো না, অনেকক্ষণ ধরে কেঁদে চলল। এবার আসল নুভানের মাথায় আলতো করে একটা থাপ্পড় মেরে বলল, এই পাগল, বলছি না কান্না থামা। নুভান কেঁদে কেঁদে বলল, আপু ভাই মলবস ক্রা ক্রা। কান্নার মধ্যে এমন কথা বলায় আসল কিছুটা বুঝতে পারল না। আবার সে ঝাড়ি দিয়ে বলে, এই তুই কাঁদবি না, কথা বলবি তো, আর একটুও কান্না করবি না, নইলে খুব মারবো তোকে, বলে দিলাম আমি। নোভান নাকের ডগা হাতের তালু দিয়ে মুছতে মুছতে বলল, আপু এই জন্য কি তোকে ভাইয়া মারবে? আসল ভাইয়ের ভয়টা বুঝতে পেরে বলল, না তোর ভাই আমাকে মারবে না, সে তো আমাদের অনেক ভালোবাসে। নোভান তখন বলল, আমি এইটা ভেঙে ফেললাম। হাতের ইশারায় নিচে পড়ে থাকা কাঁচের টুকরোগুলো দেখিয়ে বলল নোভান। আসল তখন কারণটা বুঝতে পারল, ফুফু বাড়িতে থাকাকালীনও সে দিনের কথা আজও হয়তো ভুলতে পারেনি নোভান। ফুফা এক গ্লাস পানি চেয়েছিল, আসল পানি আনতে গিয়ে হাত লেগে দুইটা কাঁচের গ্লাস পড়ে ভেঙে যায়। আর সেই দৃশ্য দেখে ফেলে আসলের ফুফু সাবিনা বেগম। কোনো কথা না শুনেই সে আসলকে ঘুরে ঢুকিয়ে প্রচণ্ড মারধর করতে থাকে। বাইরে ছোট্ট ছেলে নোভান সেই দৃশ্য দেখে বিকট চিৎকার করে দরজার সামনে বসে নিজের বোনের জন্য কান্না করতে থাকে। আধা ঘন্টা পরে যখন সাবিনা বেগম ঘর থেকে বের হয়, নোভান ঘরে ঢুকে দেখে তার বোনকে অনেক মেরেছে। ঠোঁট কেটে রক্ত বের হচ্ছিল আসলের। নোভান তখন আসলকে শক্ত করে জড়িয়ে ধরেছিল। এই কথা মনে করে আসল আজ আবার নোভানকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, আমাদের কেউ মারবে না, কেউ না। নোভান আসলকে জড়িয়ে ধরে বলে, ভাইয়া মারবে না। আসল বলে, না মারবে না, কখনোই না। এমন সময় চাঁদ ঘরে প্রবেশ করে দেখে দুই ভাই বোন একে অপরকে জড়িয়ে ধরে আছে।
চাঁদ কাছে গিয়ে বলল, আমাকে একটু জড়িয়ে ধরা যাবে না? ছোট্ট রুস্তম, নোভান আর আসল একে অপরকে ছেড়ে দাঁড়িয়ে পড়ে। নোভান ভয়ে মাথা নত করে দাঁড়িয়ে থাকে। আসল তখন চাঁদকে বলল, মাফ করে দিন, হাত থেকে পড়ে ফুলদানিটা ভেঙে গেছে। চাঁদ ধীরে ধীরে নোভানের কাছে গিয়ে বলল, এইটা তুমি ভেঙে ফেলেছো? নোভান মাথা নেড়ে হ্যাঁ বলল। চাঁদ তখন বলল, কাজ টুকরো করছো ভালো, কিন্তু কারো মন টুকরো করতে যাবে না, কখনোই না। নোভান কিছু বুঝতে না পারলেও মাথা নেড়ে হ্যাঁ করে দিল। চাঁদ আসলের উদ্দেশ্যে বলল, ওর জন্য একটা ঘর আছে, এখন থেকে নোভান ওই ঘরেই থাকবে, ভয় পাওয়াই কিছু নেই, ঘরটা আমাদের পাশেই। একটু পর চমকে এসে বলল, বাবু, ঘর সাজাইছি, ওরে নিয়ে যাই। চাঁদ নোভানের দিকে তাকিয়ে বলল, তুমি এখন অনেক বড় হয়ে গেছো, তাই ভাইয়া তোমাকে একটা নতুন ঘর দিয়েছে, গিয়ে দেখে এসো কেমন হয়েছে। নোভান ভেবেচিন্তে বলল, ও, আমি ঘর দেখতে যাব আর তুমি আমার আপুকে মারবে, লুকিয়ে লুকিয়ে মারবে? আমি এই ঘর ছাড়ব না, দরকার হলে তোমাদের মাঝখানে শুয়ে পড়ব, আপুকে ছেড়ে যাব না, মানে যাব না। চাঁদ মনে মনে বলল, শালা তো শালাই হয়, এরা অনেক বিপজ্জনক, কখন আপনাকে মাংকা চিপায় ফেলবে বোঝার আগেই ফেলে দেবে, এদের জন্য আপনার বাসরও আটকে যেতে পারে। চাঁদ নোভানের কাছে গিয়ে বলল, তোমার বোনকে মারলে কাল দেখে নয় আমাকে জেলে ঢুকিয়ে দিও, বলে প্যান্টের পেছনের পকেট থেকে একটা কাগজ বের করে বলল, এইখানে পুলিশের ফোন নাম্বার আছে, এবার ঠিক আছে? নোভান তার ফোকলা দাঁত দিয়ে হেসে বলল, আচ্ছা ঠিক আছে, আমি গেলাম। নোভান চুমকির সাথে চলে গেল তার নতুন ঘর দেখতে। আজ সকাল থেকেই চাঁদের মাথা ভীষণ বিনবিন করছে, প্রচণ্ড মাথা ব্যথা। শুধু এতটুকুই মনে আছে, সে তার বাবার সাথে অ্যাক্সিডেন্ট নিয়ে কথা বলছিল, আর সেই বিষয়টি তার ভেতরটাকে ছিঁড়ে ফেলেছে। তার মনে হচ্ছে সে আসলের সাথে খুব অন্যায় করছে। সারাদিন অন্ধকার ঘরে থেকে বেরিয়ে এসেও চোখে আবার অন্ধকার দেখছে। নিজের ভেতরের ভয় সরিয়ে ফেলার চেষ্টা করছে সে। যাই হোক না কেন, আসলকে হারানো তার জন্য খুব কঠিন। হয়তো সত্যটা লুকিয়ে যেতে হবে, নয়তো আসলকে সব খুলে বলতে হবে। চাঁদ আসলের কাছে এগিয়ে গেল। আসল কি বলবে বুঝতে পারছে না। চাঁদ খুব কাছে চলে এসেছে। চাঁদ আসলের দিকে তাকিয়ে বলল, আমাকে মিথ্যা বলছো তুমি, যে তুমি ওই ফুলদানিটা ভেঙেছো? আচ্ছা, আমি যদি কোনোদিন তোমাকে একটা বিশাল বড় মিথ্যা বলি, তাহলে তুমি আমাকে ছেড়ে যাবে নাকি মেনে নেবে? আসল কোনো উত্তর দিল না, মাথা তুলে তাকালো চাঁদের দিকে। আসলের মাথা চাঁদের বুকে ঠেকে আছে। চাঁদ আসলের থুতনি ধরে তার ঠোঁটের সাথে নিজের ঠোঁট স্পর্শ করল। দীর্ঘক্ষণ ধরে। শীতের সকাল, চারদিকে কুয়াশা। চৌধুরী নিবাসের পিছনের ফুল বাগানে বসে আছে আসল। মিষ্টি রোদ আর শিউলি ফুলের গন্ধে চারদিকে মোহিত হয়ে গেছে। কেটে গেছে আরও একটা বছর। নতুন বছরে নতুনভাবে আবারও হয়তো শুরু হবে সব কিছু নতুন করে। নোভানকে বড় স্কুলে ভর্তি করানো হয়েছে। নোভান ও আসল আর কিছুতে ভয় হয়তো পায় না। ওইদিকে রোশনি, আসলের ননদ, নিজের শ্বশুর বাড়িতে চলে যায়। যে কয়দিন সে থেকেছিল, শুধু শুধু পারুলের সাথে ঝগড়া হতো। তার অল্পতেই যেন তাদের ঝামেলা লেগে থাকতো। মাহিত কিছুটা কথা শোনায় নিজের বোনকে। তার ছুট নাই, আরও রাগ চলে যায় রোশনি। আজকে সবাই ফুল বাগানে বসে আছে, আসল, পারুল, আফসা বেগমও সাথে। একটু পর সকালের চা হাতে নিয়ে আসে চুমকি। সবাই হাসতে হাসতে পরিবেশটা উপভোগ করতে থাকে আর চায়ের কাপে চুমুক দিতে থাকে। আসল অনেক সময় ধরেই আফসা বেগম ও পারুলের কথা শুনছিল। তারা বিভিন্ন বিষয়ে কথা বলছিল। একটু পর আফসা বেগম বলল,
অনেক হয়েছে, এইবার তাহলে তোমরা থাকো। আমি বাড়ির ভেতরে গেলাম, তোমরা কথা বলো, নয়তো তোমাদের শ্বশুর মশাই রেগে যাবেন। হয়তো তিনি এখন অফিসের জন্য তৈরি হয়ে গেছেন। পারুল তখন বলল, আমিও তো যাব মা, দাঁড়ান একসাথে যাই ভেতরে। বলেই বসা থেকে ও উঠে দাঁড়াতে যাবে, ঠিক তখন আসল পারুলের ওড়না টেনে ধরে, ইশারা করে কিছু বলতে চায়। পারুল তা বুঝতে পেরে আফসা বেগমের উদ্দেশ্যে বলে, আচ্ছা মা, আপনি যান, আমি আসছি একটু পর। আফসা বেগম তাদের দিকে তাকিয়ে মৃদু হেসে চলে যায়। পারুল আসলকে বলল, কি হয়েছে, কিছু বলবে আমায় তুমি? আসলকে খুব চিন্তিত দেখাচ্ছিল। পারুল আবার বলল, কি হয়েছে? আসল তখন বলল, তুমি আমাকে যা করতে বলেছো আমি করেছি, এখন আমি খুব নার্ভাস, এটা শোনার পর কি হবে? পারুল আসলের চিন্তা বুঝতে পারল আর খুব হেসে হেসে বলল, তার মানে তুমি টেস্ট করেছিলে, তুমি প্রেগনেন্ট? মাশাল্লাহ, মাশাল্লাহ, আমাদের বাড়িতে নতুন সদস্য আসবে। আমার এত আনন্দ হচ্ছে যে তোমাকে বলে বোঝাতে পারবো না আমি। ছোট্ট ভাবি, সত্যি। আসল দাঁড়িয়ে গিয়ে পারুলের মুখ চেপে ধরল আর বলল, এত জোরে চিৎকার করো না, আমার অনেক চিন্তা হচ্ছে। যার বাচ্চা সে এখনও কিছু জানে না। পারু আপু, তাকে কি বলবো আমি তাই ভাবছি। পারুল বলল, ওহ, তুমি যা নিয়ে চিন্তা করছো আমিও করছি, কিন্তু এটা আল্লাহর দেয়া একটা সুন্দর উপহার তোমার জন্য। মানছি তোমার বয়স অনেক কম, তাই বলে এখন কি করবে? কোনো রকম হারাম সিদ্ধান্ত নিও না, সব ঠিক হয়ে যাবে। এইদিকে আমাদের দেখো, বিয়ের 5 বছর হয়ে গেছে, অথচ এখনও তোমার দেবরকে একটা সন্তান দিতে পারলাম না। বাড়ির সবাই খুব খুশি হবে এটা জানার পর। তুমি বলেই দেখো ভাইয়াকে, সে কি বলে? বাড়ি থেকে আবারও চুমকে এসে বলল, ছোট বৌমণি, ছোট বাবু আপনাকে ডাকছে। পারুল আসলকে বলে, ভয় পাওয়ার কিছু নেই, ঠিক আছে, মাহিদ আমাকে ডাকছে, আমি গেলাম, পারলে তুমিও চলো আমরা সাথে। আসল বলল, না, এখন যাব না, একটু পর ভেতরে যাব, এখানে আর একটু বসতে চাই। বাড়ির ভেতরে দম বন্ধ হয়ে আসছে কেন জানি। পারুল তখন বলল, এই সময়ে এরকম হয়, একটু মুড সুইং, পরে সব ঠিক হয়ে যাবে। তাহলে আমি ভেতরে গেলাম, তুমি চলে এসো। আচ্ছা, ঠিক আছে। আসল আবারও চেয়ারে বসে পড়ল। অনেক সময় ধরে বসে আছে সে আর ভাবছে চাঁদের বিষয়ে। আজকাল অনেক রাত করে বাড়ি ফেরে, আবার কোনো কথা ছাড়াই কথাও যেন উদাও হয়ে যায়। কিছু বললেই বা প্রশ্ন করলেই চাঁদ বলে তার অফিসে কাজ আছে। কেমন যেন খাপছাড়া আসল তার হয়ে গেছে। একটু পর আসলকে কে যেন পিছন থেকে জড়িয়ে ধরে। আসল কিছুটা চমকে ওঠে, ঘাড় পিছন ঘোরাতেই দেখে চাঁদ। চাঁদ আসলের কপালে চুমু দেয় আর বলে, তাহলে থাকো, আমি যাই অফিসে, রাতে কথা হবে তোমার সাথে। আসল তখন ধীরে বলে, আপনার সাথে আমার কিছু কথা আছে। চাঁদ আসলের সামনে এসে বসে আর বলে, বলো, শুনি। আসল বলল, আমি মানে আমি প্রেগনেন্ট। চাঁদ বলল, এর মানে কি? কি বলছো তুমি? হ্যালো, কে কইতাছেন? কখন থেকে এইভাবে ফোন ধরে থাকমু আমি? কথা কানে যায় না? কথা কইবা না তো ফোন দিয়েছেন কেন? রাবিয়া খানম বেশ রেগে গিয়ে কথাগুলো বলল। একটু পর ফোনের ওপাশ থেকে আটকানো স্বরে কেউ বলল, হ্যালো, আসসালামু আলাইকুম আম্মা। আমি আম্বিয়া বলছি, আমার মেয়ে আসল কেমন আছে? আর নুভান? রাবিয়া খানম তখন বুঝতে পারল কে ফোন করেছে। তার ছেলে রমজানের বউ। রাবিয়া খানম বলল, আবার কিসের লাগি ফোন করছো তুমি? নিজের সুখের লাইগে তো আমার পোলার 40 দিন পর বিয়া বইসলা, এখন বাচ্চা গোর খোঁজ খবর নিচ্ছ কেন? সম্মানে লাগে না?
তাদের তো নানি বাড়ি যাইতেও মানা করছিলা, হঠাৎ করে খোঁজ খবর কেন? ওপাশ থেকে আম্বিয়া আসলের মা বলল, আম্মা, একবার শুধু আমার মেয়েটার সাথে কথা বলতে দিন, ওকে অনেক কিছু বলার ছিল আমার। রাবিয়া খানম তখন বলল, আসলের বিয়া দিয়ে দিছি আমি। নোবান আসলের সাথে থাকে। বিয়ের পর থেকে সব সম্পর্ক শেষ হয়েছে তোমার সন্তানদের সাথে। আর ফোন দেবা না কইয়া দিলাম বলে রাবিয়া খানম ফোন কেটে দিল। তুমি আমার ফোনে হাত দিলে কেন মা? কে ফোন করছিল? মেয়ে সাবিনার কথাই রাবিয়া খানম পিছন ফিরে বলল, আম্বিয়া ফোন করছিল, হের মাইয়ার খোঁজ খবর নিতেছিল। আমি মুখের ওপর ফোন কাটছি। ও হঠাৎ আবার কিসের জন্য ফোন করছে? নতুন সংসার হয়েছে তার। সে তো নিজের স্বার্থর জন্য চলে গেছে 2 ছেলে মেয়েকে ফেলে। আবার কি এমন বলার আছে যে ফোন করছে সে? তার ফোন হলে উঠাবে না একদম। সে যাই হোক, আজকে হামজা আসবে জানো তো, এসেই আসলের কথা জিজ্ঞেস করবে সে। কি বলবে তখন ভাবছো তুমি? রাবিয়া খানম বলল, যাই হইব পরে বুঝুম, আগে তোর বাড়ির বাকি কাজকর্ম করি চল। বলেই তারা রান্নাঘরের দিকে গেল। গল্প চাঁদের আসল পরবর্তী পর্ব পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।